জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১ টাকা। রাত ১২টা থেকে কার্যকর। আবারও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছে ডিলাররা। বিএনপির সাথে ১২ দলীয় জোটের বৈঠক, যুগপৎভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত। আওয়ামী লীগকে প্রতিহতের হুঁশিয়ারি নাগরিক কমিটির। অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবেই ৭ কলেজ নিয়ে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় নামকরণের চিন্তা ইউজিসির। তৃতীয় শিক্ষার্থীদের অনশন অব্যাহত। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উস্কানিমূলক বই রাখতে দেবে না বাংলা একাডেমি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ইমান আকিদা সহ বিভিন্ন আলেমদের আলোচনা। তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা বাড়ল। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। শুক্রবার রাতে একটা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের লিটারে ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১ টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা করে বিক্রি হচ্ছিল। এর আগে গত ১ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমিয়েছিল সরকার। ডিলাররা আবারও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছেন। অভিযোগ খুচরা বিক্রেতাদের। ডিলাররা চাহিদার তুলনায় তেল কম সরবরাহ করছেন বলে জানান বিক্রেতারা। সরবরাহ ঠিক থাকলেও দাম কমার আভাস নেই চালের বাজারে। কমেনি মাছের দামও। স্বস্তি কেবল সবজির দামে। রিপোর্ট মামুন আবদুল্লাহর। মানুষের অন্যতম নিত্যপণ্য ভোজ্য তেল নিয়ে আবার সংকটের আভাস। চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না বিক্রেতারা। দাম বেড়েছে কিছু মশলারও। এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে আটাশ, মিনিকেট ও নাজিরশাইল চাল। বৈশাখের আগে কমার কোনো সুখবর নেই বিক্রেতাদের কাছে। বাজার মনিটরিং নাই, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। যদি মেল মালিকদের প্রতি একটা এই আমাদের যারা আছে তারা যদি দেখতো, তাহলে হয়তো আর কি বিষয়গুলো দাম আর একটু কমে আসতো। তেল না অ্যাভেলেবেল নাই। ওই তীর আনে এক কারণ, এক দোকানে এক কারণ নেয়, অথবা দোকান দেয় তীর ন্যায্য মূল্য দাম রায়, তীর বেমিল করে না। ফ্রেশ রূপচাঁদ এগুলো বেমিল করে। সে কিনতে গেলে একটু হিমশে খেতে হয়, আমরা এটা কিনবো কি কিনবো না। গত সপ্তাহের তুলনায় মাছের দাম কেজিতে ১ থেকে ১৫০ টাকা কমেছে বলে দাবি বিক্রেতাদের। তবে তা মানতে নারাজ ক্রেতারা। কমছে কেজিতে ১০০-১৫০ টাকা কমছে, কিন্তু বেচা কিনে তো নাই, অনেক কম। না না, দাম কমে নাই, এটা ভুল বলতেছে। দাম অনেক মাছের বেশি মনে হচ্ছে। বাজারে শীতকালীন সবজির বেশ আমদানি, দামও তুলনামূলক কম। বেশিরভাগ সবজির দামই কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। প্রতি পিস ফুলকপি ১৫ টাকা এবং পাতাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। মূলা আজকে কেজি ২০ টাকা বিক্রি করতে আসি। শসা আগে ৫০ টাকা ৬০ টাকা ছিল, ৪০ টাকা বিক্রি করতে আসি। টমেটো কেজি ছিল ৪০ টাকা, আজকে ২৫ টাকা কেজি বিক্রি করতে আসি। সিম ২০ টাকা কেজি, গত সপ্তাহে ছিল ৩০ টাকা কেজি। মানে আগের থেকে একটু রেট কম, গত সপ্তাহ থেকে আজকে একটু রেট কম। বাজার আমি পাঠাই দিছি। এখন বাজারে সবজির দাম অপেক্ষাকৃত কম আছে আগের তুলনায়। দাম এটা কাঁচামাল, কখনো বাড়ে কখনো কমে, এই সিস্টেম। কাঁচামাল তো কখনো দেখা গেছে কমে যায়, কখনো আবার বাড়ে। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা এবং সোনালীর কেজি ৩২০ টাকা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের বর্তমান অবস্থায় সমমনাদের সাথে কোনো মতপার্থক্য নেই। যে কোনো আকাঙ্ক্ষা পূরণে যুগপৎভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত রয়েছে। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। ১২ দলীয় জোট, খেলাফতে ইসলাম ও জামায়াতে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত বৈঠকে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়। প্রয়োজনীয় সংস্কার শেষে ন্যূনতম সময় নির্বাচন বাস্তবায়নের কথাও হয় বৈঠকে।
কোনো কারণেই নির্বাচনের জন্য বেশি সময়ের প্রয়োজন নেই বলে মনে করেন রাজনৈতিক দলের নেতারা। নজরুল ইসলাম খান বলেন, যুগপৎ আন্দোলন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হয়েছিল, যা এখনো অনুপস্থিত, আর তা প্রতিষ্ঠিত হতে পারে কেবল নির্বাচনের মাধ্যমেই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। শুধু বিএনপি নয়, অতীতে সব দলই ইসলামী দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে দাবি করে জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, জাতীয় সরকার গঠনের স্বার্থে ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি। তবে নির্বাচনের মাঠে ইসলামী দলগুলোর কদর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, নির্বাচনে আসন ভাগাভাগি করলেও নিজেদের শক্তি বাড়ানোই প্রধান দলগুলোর মূল লক্ষ্য। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ এখনও ঠিক না হলেও নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামী। নির্বাচনে নিজেদের পাল্লা ভারী করতে এরই মধ্যে বাম ও ছোট ছোট রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি ও জামায়াত। সম্প্রতি ইসলামী আন্দোলনের আমিরের সাথে দেখা করেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তারপরে বিএনপি মহাসচিবও বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমিরের সাথে। বিএনপি বলছে, সমমনা দলগুলির অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করতেই বাম ও ইসলামী দলগুলির সঙ্গে বৈঠক করছেন তারা। আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার আভাসও দিয়েছে বিএনপি। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ইতিমধ্যে বলেছেন যে নির্বাচনের পর বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একটি জাতীয় সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করবে। এই হিসাবে ইসলামিক দল, বামপন্থী দল, সকল মতাদর্শের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি সমমনা দলের সরকার গঠন করার জন্য বিএনপি উদ্যোগ গ্রহণ করবে। নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর কদর নতুন নয় বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ৫৪ বছরের ইতিহাস। জনসমর্থন কম ও সরকার গঠনের মতো সামর্থ্য না থাকায় মূল দলগুলোর সঙ্গে জোট গঠন করে টিকে থাকতে চায় দেশে ধর্মভিত্তিক দলগুলো। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে সেই ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা সমর্থন থাকলেও সরকার গঠনের পর্যায়ে এখনো কোনো রাজনৈতিক দল আমরা অন্তত নির্বাচনী স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখি না। আসন কেন্দ্রিক আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কিছু আধিপত্য থাকে। আমরা সর্বদলীয় সরকার করি বা জাতীয় সরকার করি, তাহলে বিরোধী দলের আসলে সেখানে আর কোথায় অস্তিত্ব কোথায়? সবাইকে তো আমি নিচ্ছি। হতে পারে এই যে আপনার খেলাটা হয়তো আপনার বিএনপি এবং বিএনপি বলয়ের যারা, তাদের সাথে ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে বলছে আমরা শুনছি, হয়তো এদের মধ্যে এই সংসদে আপনার সরকারি দল বিরোধী দল হবে, এটা আমার ধারণা আর কি। তবে নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলির সঙ্গে জোট মূল ধারার দলগুলোর দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ বলে মত এই বিশ্লেষকের। নির্বাচন আগে কিন্তু ডান বাম ইসলামিক মৌলবাদী সব কিন্তু এক হয়ে যায়। এইটা যে খুব ভালো একটা প্র্যাকটিস আমার বিবেচনায় মনে হয় না। এটা রাজনৈতিক আসলে এক ধরনের কি বলবো, আমরা পঙ্কিলতাই মনে করি। জাতীয় নির্বাচনের আগে আরও অনেক জোটের বহিঃপ্রকাশ ঘটবে বলে মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর জুলুমের পর্ব চাপিয়ে দেওয়া হয়েছিল মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হটকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্যই কল্যাণকর নয়। সকালে রাজধানীর মগবাজারে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১.৫ দশক জামায়াতে ইসলামের কর্মীরা বাবা মায়ের জানাজায় পর্যন্ত শরিক হতে পারেনি। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষের জন্য দুঃস্বপ্ন ছিল, তা যেন এখন আর কখনোই কাউকে দেখতে না হয়। গোটা বাংলাদেশের জামায়াতে ইসলামী ছিল হাফেজা আসমা খাতুনের পরিবার। মন্তব্য করে ডক্টর শফিক বলেন, জামায়াতের ৪৩,০০০ নারী রুকন তাকে হৃদয়ে ধারণ করে। মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরিক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে।
সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হঠকারিতা, ফেসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের প্রতিহত করা হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার শান্তিনগর বাজার মোড় এলাকায় নাগরিক কমিটি আয়োজিত পল্টন রাইজিং শিরোনামের মতবিনিময় সভায় কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তিনি জানান, দেশের রাজনীতিতে ভারসাম্য আনতে নতুন বন্দোবস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, তাই আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরও সতর্ক হতে হবে। একই সাথে জানান, দিল্লির সাথে যোগাযোগ রেখে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেয়া হবে না। আমরা স্পষ্ট করে বলি, জুলাই আগস্টে আমাদের ভাইরা জীবন দিয়েছে, আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিব না। বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো রাজনৈতিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে না। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, দেশের বাইরে থেকে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ হরতালের নামে সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা, মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে, এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবে আলোচিত 7 কলেজকে জুলাই 36 বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কমিশনের চেয়ারম্যান ডক্টর এস.এম.এ. ফায়েজ জানান, নাম চূড়ান্ত হবে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে। তবে প্রস্তাবিত নাম নিয়ে ভবিষ্যতে জটিলতার শঙ্কা করছে শিক্ষার্থীরা। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর থেকে শুরু হয় টানাপোড়েন। সাম্প্রতিক সময়ে তার রূপ নেয় সংঘর্ষে। এরপরে 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত হয়। এরপর আলোচনায় আসে 7 কলেজের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার। এই ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় গ্রিন সিগন্যাল পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরই অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠকের পর নতুন একটি বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করল কমিশন। তবে নাম নিয়ে আপত্তি রয়েছে শিক্ষার্থীদের। 5ই আগস্টকে তারা জুলাই মাসের সাথে এক্সটেন্ড করে নিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ July didn't end before they achieved, before they won. তা এইটার জন্য ওরা জুলাই 36 বলছে। এটা খুব ইনোভেটিভ আইডিয়া ফ্রম দ্য স্টুডেন্টস। ছাত্রদের মাথা থেকে ইনোভেটিভ আইডিয়া এসছে, এবং এটা গুগল সার্চ করলেও আপনি পাবেন জুলাই 36, এবং ব্যাকগ্রাউন্ডে বলবে যে জুলাই শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত না তারা অ্যাচিভ করলো তাদের গোল। একটি ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে আসলে আবার কোনো প্রকারের এক একজনের এক এক রকম মতাদর্শ থাকতে পারে কিনা বা কিছু একটা, এটা একটা দ্বন্দ্ব বলতে পারি যে তৈরি হয়েছে, যদিও নামটি চূড়ান্ত না। ইউজিসি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের প্রস্তাবিত নামগুলো আশপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে মিলছে, তাই আলোচনা করেই নাম চূড়ান্তের ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরাও। এটি আসলে যদি সামষ্টিকভাবে সবাই বসে একটি আলোচনা করা যায় এবং কয়েকটি নাম রূপরেখায় রেখে তার মধ্য থেকে একটি সিলেক্ট করা হয়, সেই মুহূর্তে একটি সুষ্ঠু সমাধান এবং যৌক্তিক সমাধান হবে বলেই আমরা মনে করছি। তো একটা নাম এসছে, ওগুলো আমরা চিন্তা ভাবনা করছি, ওগুলো কিছু কিছু সময় আবার মিল পেয়ে যাচ্ছি। অন্য ইউনিভার্সিটিতে এরকম একটা নাম আসছে ঢাকাতেই, তো এখানে মিল পেয়ে যাচ্ছে। এটা একটা ইউনিক আইডিয়া দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, সামথিং ইউনিক, সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স, অনলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এইরকম এটা কিন্তু দেশে শুধু একটা না, পুরো পৃথিবীতে একটা নাম। এটা কিন্তু নাথিং ফাইনাল। ছাত্রদের সাথে আমরা সিরিয়াসলি আলোচনা করব, সবাই মিলে আমরা নাম ঠিক করবো, এক টেবিলে বসে নাম ঠিক করব।
বিশ্ববিদ্যালয় গঠনের পর শিক্ষা কার্যক্রম চালাতে 7 কলেজ 4টি করে 28টি মডেল ইউজিসিকে দিয়েছে বলেও জানায় শিক্ষার্থীরা। তারা বিভিন্নভাবে বিভিন্নজন বলছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মহাখালীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে। আজও দিনের বিভিন্ন সময়ে মহাখালী গুলশান সড়ক অবরোধ করে তারা। গেলমান শফির রিপোর্ট। গত বুধবার বিকেল থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজের মূল ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী। তারা জানান, যত কিছুই হোক না কেন বিশ্ববিদ্যালয় ঘোষণার সরকারি সিদ্ধান্ত ছাড়া অনশন কর্মসূচি কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। আমাদের যে কর্মসূচি আমরণ অনশন সেটি চলবে। অনশনরত অবস্থায় যদি আমরা মারা যাই তখন আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের ক্যাম্পাসে 35,000 শিক্ষার্থী গ্রহণ করবে। দীর্ঘ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষার্থী। অসুস্থ হওয়া শিক্ষার্থীরা সুস্থ হয়ে আবারও অনশনে যোগ দেন। আমার সহ আরো 2 ভাইকে মিলে 3 জনকে হসপিটালে নিয়ে যায়। তারা এখনো হসপিটালেই আছে। আমি একটু সুস্থ হওয়ার পরে হসপিটাল থেকে ফিরে এসে আবার আমি অনশন অবস্থানে। আমার ভাই যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে সেটা তিতুমিরের 35,000 শিক্ষার্থীরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। অবরোধের কারণে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় যানজট। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। আমরা এদিক দিয়ে আইসা তিতুমিরের সামনে আটকে পড়ে গেলাম। গতকালকে সকাল 11:10 থেকে তিতুমিরের ছাত্র এখানে শুয়ে পড়েছে। এখানে তারা তাদের দাবির জন্য সমস্ত রাস্তাঘাট সব গাড়ি ঘোড়া বন্ধ। আমার যাত্রী বন্ধু যা রিকোয়েস্ট করছে রুগীটা আমি একটু মেডিকেলে যাব, ওনারা দিলই না। দেশকে আমি স্বাধীন করি না, আপনি আমার পর চাইবেন? আমার শরীরে কয়টা রাবার বুলেট আছে? এখনো 22টা রাবার বুলেট আছে। দ্রুত এই ভোগান্তির অবসান চান সাধারণ মানুষ। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। লেখক পাঠকের প্রাণের অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেছেন, কোনো উস্কানিমূলক বই যেন মেলায় না থাকে সেজন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। দরজায় কড়া নাড়ছে বইপ্রেমী বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। স্টল প্যাভিলিয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। কাঠ কাটা, জোড়া দেওয়া, রং তুলির আঁচড় আর পেরেক হাতুড়ির টুংটাং আওয়াজ সোহরাওয়ার্দীর উদ্যান জুড়ে। অনেক স্টল ও প্যাভিলিয়নের কাজ এরই মধ্যে শেষ। এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান 708টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে 199টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 609টি। আমাদের প্রস্তুতি এই বছর ইনশাল্লাহ মানে আপনার অন্যান্য বছর হচ্ছে আরও বেশি ভালো। তো আমরা আশা করছি আমরা পাঠকের সারাটা আমরা এই বছর আরও বেশি পাবো। এরকম আরও 4-5টা কাজ আছে আমার, সবগুলি শেষ করে দিছি। আর এরকম 2টা কাজ আছে আজকের ভিতরে শেষ করে দেবো। কিন্তু ফিনিশিং টাচটা দিয়ে কোথায় কি চেয়ারগুলো লাগাবো আর কোথায় কি একটু লাইটগুলো লাগাবো আর কি। বইমেলার প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য 3 শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে মেলা প্রাঙ্গণ জুড়ে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা শুধুমাত্র মেলা চলাকালীন সময় বন্ধ থাকবে। 5 টাকার জিনিস কোনোভাবেই 15 টাকা 20 টাকা দর্শনার্থীদের থেকে নিবে, এবং এটা নিয়ে অনেক ঘটনাও হয়ে যায়। সেখানে ছোটো ছোটো ঘটনা হয়, তর্ক বিতর্কের সৃষ্টি হয়। আমি আমার কলিগদেরকেও রিকোয়েস্ট করতেছি এবং যারা অন্য ডিপার্টমেন্ট আছে তার জন্য এদিকে খেয়াল রাখে। কোনো বইয়ের ভিতরেই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। 1 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় একসাথে জুমার নামাজ আদায় করেছে লাখো মুসল্লি। নামাজে ইমামতি করেছেন মাওলানা জুবায়ের হোসেন। আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন মুসল্লিরা। এবারের ইজতেমায় ঢাকার একাংশ সহ দেশের 41 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমায় গত রাত থেকে মারা গেছে 2 জন মুসল্লি। জহুরুল হক জনের তোলা ছবিতে বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে।
টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জড়ো হয়েছে লাখো ধর্মপ্রাণ মুসল্লি। উদ্দেশ্য ধর্মের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মুসল্লিরা। প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ফজরের নামাজ শেষে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মাধ্যমে। মুসল্লিরা জানান, নামাজ, বয়ান ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যই তাদের। আমাদের মুরব্বীরা পুরো পৃথিবীর থেকে এখানে আসেন, পুরো পৃথিবীর মানুষজন এই ইজতেমাতে অংশগ্রহণ করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাবো, আল্লাহকে মানি দেখে এখানে আসা। আর বিগত সরকারের আমলে আমরা দেখছি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক সব জেলখানা ভর্তি করতো। আমি ভয় করে কোনোদিন পাঞ্জাবি গায়ে দেওয়া বাড়াইতাম না। খুব কষ্ট হইতো আমার যে একটা মুসলিম রাষ্ট্রে এরকম অরাজকতার মধ্যে আমরা বাস করি। তা আল্লাহ পাক যে কোনো উসিলায় আমাদেরকে রক্ষা করছে। বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম আসছে, তাদের সোহবত এবং তাদের বয়ান শোনা এবং তাদের সাথে একসাথে যে জুমার নামাজ আদায় করা, এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। ভাই ব্রাদারের জন্য দোয়া চাইছি এবং আল্লাহ যেন আমাদের দেশটা শান্তিভাবে চালায় সেই দোয়া করছি আল্লাহর কাছে। কোনো হিংসাবিদ বা কোনো জায় ঝামেলা না থাকুক আমাদের ভিতরে। এদিকে ইজতেমার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। 1565 জন 65 জন ইজতেমা বিষয় এসেছে, কিন্তু মুরব্বীরা বলছে এটি 2500-এরও বেশি হবে যারা এখানে আগে থেকে ছিল বা টুরিস্ট বিষয় ছিল। তো আমরা যারা বিদেশি আসছে তাদেরকে দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ইজতেমার যে ভলান্টিয়াররা তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছে। মাওলানা জুবায়েরপন্থীদের আয়োজনে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আদিবাসী ও আদিবাসিন্দা শব্দ দুটি আলাদা হলেও তা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করছে একটি মহল। অন্তর্বর্তী সরকার তাদের কাছে নতি স্বীকার করেছে অভিযোগ ডক্টর ইফতেখারুজ্জামানের। বাংলাদেশে আদিবাসী ফোরামের গণসমাবেশে আদিবাসী প্রশ্ন সরকারের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহাল, এনসিটিবির সামনে শান্তিপূর্ণ আন্দোলনে হামলার বিচার ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ 12 দফা দাবিতে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করে বাংলাদেশ আদিবাসী ফোরাম নামে একটি সংগঠন। মাত্র মামলার 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে, আর বাকি যারা মূল হোতা তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আজকের এই সমাবেশ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ওই আইওয়াস বন্ধ করেন। সমাবেশে মপতন্ত্র নিয়ন্ত্রণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে শক্ত অবস্থান না নেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বক্তারা। যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্যেই আদিবাসী শব্দটি তিনি উচ্চারণ করেছেন। এই উচ্চারণ, এই গ্রাফিতি দেখে আমরা আদিবাসীরা আমাদের বুক ভরা আশা ছিল, বিশ্বাস ছিল যে এবার আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এই যে আমাদের আদিবাসী কোনো একটি শব্দ না, এটা একটা অস্তিত্বের লড়াই। এই অস্তিত্ব হলো যে আমাদের সকলের নৈতিক দায়িত্ব এই অস্তিত্বের জন্য লড়াই সংগ্রাম করে যাওয়া। সংবিধানে আদিবাসী পরিচয়ের স্বীকৃতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আদিবাসী ও আদিবাসিন্দা শব্দ দুটি আলাদা হলেও এ নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। কিন্তু অনেক কমিশন করছেন, আদিবাসীদের জন্য একটা কমিশন করেন না, অন্ততপক্ষে সুপারিশ করেন। সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া কর্তব্য। আদিবাসী আর আদিবাসিন্দা এক জিনিস নয়। যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায়, যারা আদিবাসী হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে দাবিয়ে রাখা, দমন করে রাখা বাংলাদেশের কখনোই সম্ভব ছিল না, হবে না, ভবিষ্যতে হবে না। বিশেষ করে আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা আমাদের থাকে, তাহলে এই ভুয়া তথ্যের অবসান করতেই হবে। সভা থেকে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানানো হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অর্থ, অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
সকালে নগরীর বাকুলিয়া, বারুইখলা ও ১৬ শহরের সুনিয়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। শিল্প উপদেষ্টা আরও বলেন, প্রতি বর্ষায় জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের মানুষ চরম কষ্ট পায়। এটি নিরসনে বিগত সরকার বড় বড় প্রকল্প হাতে নিলেও কাজের চেয়ে তারা লুটপাট করেছে বেশি। এতে মানুষের দুর্ভোগ কমেনি। এ থেকে মুক্তি দিতে নগরীর খালনালা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। সামনের বর্ষায় পুরোপুরি সুফল না পেলেও পরের বছর জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেওয়া হবে বলে জানান তিনি। মুক্তিতে কোনো আইনি বাধা নেই। বিডিআরের এমন সদস্যদের দ্রুত কারাগার থেকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মাহিন সরকার। পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনের বিচারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের দাবি সমূহ তুলে ধরতে শুক্রবার রাতে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তিনি। ৬ দফা দাবি তুলে ধরেন মাহিন সরকার। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হলে ১০ ফেব্রুয়ারির পর কর্মসূচি দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের পরবর্তী কর্মসূচি 10 তারিখের যেই শুনানি, সেই শুনানি সাপেক্ষে এবং একই সাথে বর্তমান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের বিভিন্ন কার্যকলাপের প্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আমরা সেটি ঘোষণা করব। বিশ্ব ইজতেমা উপলক্ষে ফুটপাতে বসা দোকানিদের থেকে দেদারসে চাঁদা তোলা হচ্ছে। পুলিশের নাকের ডগায় ঘটছে এসব, অথচ দেখার কেউ নেই। চাঁদা না দিলে দোকান ভাঙচুর সহ চালানো হয় হামলা। বিশ্ব ইজতেমার চাঁদাবাজির চিত্র ফাজলে রাব্বির রিপোর্টে। দেশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও গণপরিবহনে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। হরহামেশেই দেখা যায় চাঁদা তুলতে। চাঁদাবাজদের আগ্রাসী থাবা বিশ্ব ইজতেমায়ও। চাঁদা তুলতে দেখা গেল বেশ কয়েকজনকে। বাংলা ভিশনের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালান কয়েকজন। আমরা বাজারে ইজারের লোক, আমাকে 200 টাকা চাইছে মাত্র, আমি দিতে রাজি হয় না। বলছে 100 টাকা দাও, না 20 তে ইজতেমা সফল হোক 2025 ইজারাদার মো সাদ্দাম হোসেন। আপনি এই ইজারাদার? হ্যাঁ, বিট ভাই চাইলো কি জন্য? কোন বিট কিনেছে? দেখেন আপনার ইয়া করছেন, আমার ফটো সবই পাইবেন, এই যে আমাদের অফিস আছে না। 200 টাকা পরে তুমি 100 টাকা দাও, তোমার মালটা কেন কম 100 টাকা দাও। কারণ আমাদের যে ইয়া পাইছেন না, এটাতে আপনারা ইয়া করেন তাহলে সব পাইবেন। তবে দোকানীদের অভিযোগ, স্লিপ দেখিয়ে নেওয়া হচ্ছে প্রতিটি দোকান থেকে 200 থেকে 300 টাকা। অভিযোগের সত্যতাও মিলল হাতে নাতে, যদিও ক্যামেরার সামনে সুর বদলে গেল চাঁদাবাজদের। ওনারা ইজারাদার বলছে যে এখানে বসছি টাকা দিতে হবে, তাই আমরা তো দিতেই হবে, না দিলে তো সমস্যা। আমি তো এখানে অসহায় নিরুপায় না, আমি যদি না দিতে দিই আমার এগুলো নিয়ে যেতে কিছু করার আছে। আমার কলার ফোন ধরছে, আমি কই ভাই আমি 30 টাকা টুপি বেশি, আমি ভাই বেচারি করতে নেই, ভাত খাওয়া টাকা নাই। তো সর নাল তোর মাইরে এলাম ফোলা এমনি করে গাল দেয় আর হুমকি দেয়, এমন হুমকি দেয় লাগবে মাইরে লাগবো। এই জায়গায় তা তো বলতে পারি না, এরা কইছে এজারে বলে কিভাবে নিছে, নেওয়ার পরে সব দোকান ঘাট বসায়। আমরা তো ফুটপাতে বেঙ্গারিতে ব্যবসা করি, এন্ড তো আমরা ঘুরে গাড়ি ব্যবসা করি, তবে আমরা টাকা দিতে হয়। আমরা সেক্টরে বসি, কালকে সেক্টর থেকে লোক বলছে যে কোনো সেক্টরের ভিতরে কোনো টাকা দিতে হইব না, কিন্তু এরা টাকা নেই। আমি যাবো না এই যে স্লিপ। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের যে স্লিপটা, এখানে লেখা বিশ্ব ইজতেমা সফল হোক 2025। অর্থাৎ এই একটা টোকেন দেখিয়ে কারো থেকে 200 টাকা, কারো থেকে 100 টাকা, কারো থেকে 300 টাকা, এইভাবে এখানে যত ব্যবসায়ী আছে ক্ষুদ্র, তাদের থেকে টাকা তুলছে এক শ্রেণীর অসাধু লোকজন। চাঁদাবাজির ক্ষেত্রে এরা ব্যবহার করছে বিশেষ কার্ড, যাতে লেখা টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল হোক, আর তা চলছে ইজতেমা স্থল থেকে কামারপাড়া সুইচ গেট পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পর্দা নামল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিন শুক্রবার হওয়াতে ক্রেতা দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গণে ছিল না তিল ধারণের ঠাঁই। বিদায় বেলায় বিক্রেতাদের মূল্য ছাড়ের অফার লুফে নিতে দূর দূরান্ত থেকে ছুটে যান ক্রেতারা। মেলার সার্বিক আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিদেশিদের অংশগ্রহণ আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন, একই সাথে ছুটির দিন শুক্রবার। দুই মিলে পূর্বাচলের মেলায় ঢল নামে
দর্শনার্থীদের। শেষ দিনের নানা অফার লুফে নিতে অনেকে এসেছেন পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে। এতদিন সময় পাইনি, যে আজকেই লাস্ট, এই জন্য ভাবলাম যে আজকেই যাই, কিন্তু এসে এত ভিড়, যাই হোক ভালোই লাগতেছে। সবাইকে নিয়ে একটু ঘুরতে ফিরতে, কিছু কেনাকাটা করতে। শেষ দিনে কিছু ডিসকাউন্ট থাকে, তো আজকে এই জন্যই আসা আছে। প্রায় প্রতিটি স্টলেই ছিল কোনো না কোনো অফার, তাই ক্রেতাদের ভিড় ছিল সবখানেই। প্লেজারগুলাই 2500 টাকা শুরু করছে, এখন 1000 টাকা। এর চাইতে কম দামে আর পাবে না কেউ। শেষ সময় যে প্রত্যাশা নিয়ে আসছি, মোটামুটি সব কিনছি, আরো কিছু কেনার বাকি আছে, কিনে ফেলবো। আগের বার থেকে এবার একটু বেশি মানুষ আসছে, যে আর এখানে বিভিন্ন রকমের পণ্য প্রোডাকশন আসছে। উপচে পড়া ভিড়ের মাঝে দম ফেলারও ফুরসত ছিল না বিক্রেতাদের। কোনো ধরনের লাভ না করেই শেষ দিনে পণ্য ছেড়ে দেওয়ার কথা জানালেন তারা। আজকে শেষ দিন হিসাবে ডিসকাউন্ট অতিরিক্ত দেওয়া হয়েছে, এর কারণ বিক্রিটা বিগত দিনের তুলনায় অনেক ভালো। আজকে শেষ দিনে সব পাইকারি প্রাইস বিক্রি আহামরি একেবারে বেশি বলবো না, মোটামুটি অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে একটু ভালো। এবারের মেলার সার্বিক আয়োজন নিয়ে অভিযোগ ছিল না দর্শনার্থীদের। কিছুই ঠিক আছে, এবার অনেক ক্রাউড। যখন আগে এসেছিলাম তখন অনেক বেশি জ্যাম ছিল, কিন্তু এবার অনেক জ্যাম কম ছিল। প্রথম দিকে আসলে এতটা ভিড় থাকে না, বাট শেষের দিন তো আজকে সবাই এনজয় করতেছে, সবাই আসছে। এর আগে আসা হয়নি, তো আজকেই আসলাম প্রথম, কিন্তু এসে দেখি খুবই বাজে অবস্থা, কোনো স্টলে ঢোকা যাচ্ছে না। এর আগে বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় ব্যবসায়ীদেরকে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পণ্যের উৎপাদন খরচ কমানোর পরামর্শ দেন তিনি। আরও কিভাবে প্রতিযোগী সক্ষম করা যায় এবং এর সক্ষমতা বৃদ্ধির কল্পে যে নীতি সহায়তার দরকার আছে, এই নীতি সহায়তার জন্য সরকার সার্বঙ্গীনভাবে কাজ করছেন। সো আমি আপনাদের সকলকে সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্যকরণ, ব্যবসার খরচ কমানো। 60টি দেশের 11টি প্যাভিলিয়ন সহ এবারের মেলায় মোট স্টল বসে 343টি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জুলাই বিপ্লবে চট্টগ্রামে নিহত 1 জন ও আহত 6 জনকে পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে তাদের অটোরিকশা সহায়তা দেওয়া হয়েছে। বন্দর অডিটোরিয়ামে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সিলেট, ক্যাডেট কলেজ এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়। ফ্যাসিবাদ যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মুন্সিগঞ্জের লোহজং উপজেলার ডহরি গ্রামে 1,500-এর বেশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্র ফ্লোরিডা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার। এ সময় তারেক রহমানের 31 দফার 5,000 বুকলেট বিতরণ করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন, জাতীয়তাবাদী শক্তি যেন ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য বিগত স্বৈরাচারী সরকার দেশের প্রায় সর্বস্তরের বিএনপি অফিস দখল করে নিয়েছিল। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জাতীয়তাবাদী তাঁতি দল ঝালকাঠি জেলা শাখা। রাজধানী শেরেবাংলা নগরে মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রকাঠামো মেরামতে 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কিবরিয়া, ঝালকাঠি জেলার সভাপতি বাচ্চু খান ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়া। কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন হয়। গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। হবিগঞ্জের বাহুবলে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মিরপুর বাজারে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম। ফেব্রুয়ারিতে ডাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি হাস্যকর। ছাত্র সমাজ তা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকালে সাভারের পাথুলিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিশ্ব হাতের লেখা দিবস পালন করেছে হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবারের স্লোগান সবার হাতের লেখা হোক সুন্দর, দ্রুত ও পরিষ্কার।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হয় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর আহমেদ, প্রভাষক কবির আহমেদ সহ অন্যরা। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের একতার উৎসবে ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও দলগত খেলা। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ক্রিকেটার SM রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন টেবিল টেনিসের জাতীয় চ্যাম্পিয়ন জাবেরা রহমান নীলু, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের CEO মোহাম্মদ আবু কায়েদ জাহাদি। সবাই ক্যামেরার দিকে। অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা শ্রমিকদের 6 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি, যৌন নিপীড়ন বিরোধী নীতি ও প্রকৃত ট্রেড ইউনিয়নের আইনি অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এতে প্রধান বক্তা ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তসলিমা আক্তার। বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশরাফ। তপতিস ফিওরেলা নামে একটি নতুন শোরুমের উদ্বোধন হয়েছে উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে। উদ্বোধন করেন উপস্থাপক ও মডেল আসিন জাহান ও শোরুমের কর্ণধার শারমিন আক্তার তপতি। এ সময় তিনি বলেন, গ্রাহকদের পছন্দ অনুযায়ী সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শাড়ি, জুয়েলারি এবং অন্যান্য দেশি বিদেশি পোশাক সামগ্রী বাজারজাত করছে তারা। উদ্বোধন উপলক্ষে এই শাখায় গ্রাহকরা পাবেন আকর্ষণীয় উপহার ও বিশেষ ছাড়। সংশ্লিষ্টরা বলেন, তপতি ফিওরেলা শুধু একটি ব্র্যান্ড নয়, বরং সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি আস্থাশীল এক নাম। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিজনেস সামিট কোচ কাঞ্চন একাডেমির বিজনেস ব্রেক থ্রো সামিট 2025। রাজধানীর সেনা প্রাঙ্গণে দিনব্যাপী এই সামিটে সারা দেশ থেকে 3000-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে কোচ কাঞ্চনের 6ষ্ঠ বই ব্রেন ব্যালেন্স সমান ব্যাংক ব্যালেন্স বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কোচ কাঞ্চন একাডেমি বাংলাদেশে 10 লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন নিয়ে কাজ করছে, যা তাদের সফলতার পথকে অনেক সহজ করবে। ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়েছে। উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণে এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে 29 সদস্যের আহ্বায়ক কমিটি। আহ্বায়ক নির্বাচিত হয়েছেন পারভেজ লাবু এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মোকসেদুল ইসলাম সোহাগ। গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। সিলেটের হাইটেক পার্কে যাত্রা শুরু করেছে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরি। উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাশ হোসেন। তারা জানান, আরও সুলভ মূল্যে বাংলাদেশে তৈরি পণ্য বাজারজাতকরণের অঙ্গীকার নিয়ে হাইটেক পার্ক সিলেটে নিজস্ব ফ্যাক্টরির আনুষ্ঠানিক যাত্রা শুরু। বাংলাভিশন নিউজ ডেস্ক। খেলার খবর। নারী ফুটবলারদের অনুশীলন বয়কটের কারণ খতিয়ে দেখা হবে জানিয়েছেন 7 সদস্যের তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের ফুটবলে নারী ফুটবলের অবদান অনেক, তাই বলে কারো কাছে জিম্মি হয়ে থাকবে বাফুফে এমনটা ভাবার কারণ নেই। আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার আশা বাফুফের সিনিয়র সহ সভাপতির। মনির হোসেন খানের রিপোর্ট। ইংরেজ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে না চেয়ে নারী ফুটবলারদের বিদ্রোহ, কোচের ইগো সমস্যা তাদের মানসিক উৎপীড়নের কারণ, প্রয়োজনে অবসরের হুমকি সাবিনা ঋতুপর্ণাদের। সমস্যা সমাধানে বৃহস্পতিবারই 7 সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। এখনও কাজ শুরু না করলেও 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার আশ্বাস তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসানের। জানালেন, বিদ্রোহের পেছনের কারণও খুঁজে দেখা হবে। আমাদের মূল কাজটুকু থাকবে যে এই যে দূরত্ব তৈরি হয়েছে সেটা পিছনের কারণগুলো খুঁজে বের করা এবং এই সমস্ত ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই সমস্ত সুপারিশগুলো আমরা করব। শুরুতেই কঠিন কোনো পদক্ষেপ নিতে রাজি নন ইমরুল হাসান, তবে জানালেন বাফুফে কারো কাছে জিম্মি হবে না। আমরা শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না, আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো। আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকার সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু একরকম ঠিক না। আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা করতে পারবো। সবকিছুর উপরে আসলে মাঠের ফুটবল, তা আমাদের চেষ্টা থাকবে ফুটবল যেন মাঠে থাকে। নারী উইং এর ব্যর্থতা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। ওই মহিলা একটা নারী উইং আছে ফুটবলে, এই নারী উইং এর ব্যর্থতা আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখবো এই কমিটি। সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল 1 টাকা। রাত 12টা থেকে কার্যকর। আবারও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছে ডিলাররা। বিএনপির সাথে 12 দলীয় জোটের বৈঠক। যুগপথভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত। আওয়ামী লীগকে প্রতিহতের হুঁশিয়ারি নাগরিক কমিটির। অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবেই 7 কলেজ নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয় নামকরণের চিন্তা ইউজিসির। তিতুমির শিক্ষার্থীদের অনশন অব্যাহত। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উস্কানিমূলক বই রাখতে দেবে না বাংলা একাডেমি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ঈমান আকীদা সহ বিভিন্ন আলেমদের আলোচনা। তুরাগ তীরে জুমার নামাজের লাখো মুসল্লি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।